মাঠে গন্ডগোল হচ্ছে। বইয়ের ভাঁজে ডুবেছিল শ্রেয়রা। প্রীতির কথায় তৎক্ষণাৎ আগ্রহ প্রকাশ করল না, বরং কিছুটা সময় নিয়ে মোলায়েম কণ্ঠে বলল। শুনলাম। শ্রেয়নার নির্বিকার কণ্ঠস্বরে খানিক নড়ে চড়ে বসল প্রীতি। কণ্ঠ খাদে নামিয়ে পুনরায় বলল। কারণ জানিস? হুম। আবারও ছোট্ট করে জবাব এলো শ্রেয়নার পক্ষ থেকে। প্রীতি সোজা হয়ে বসে বলল। নিউ স্টুডেন্টকে র‍্যাগ দিয়েছে সিনিয়ররা। ছেলেটা তাদের কথা অমান্য করেছে। তারা শাস্তি দিতে চাইলে বেধড়ক পেটাচ্ছে সিনিয়রদের। সাহস দেখেছিস? এ পর্যায়ে কপালে গাঢ় ভাঁজ পড়ল শ্রেয়নার। চোখের মোটা চশমাটা ঠেলে নাক থেকে খানিক উপরে তুলে দিল। বই বন্ধ করে পূর্ণ দৃষ্টিতে তাকালো প্রীতির দিকে। এটা তাদের প্রাপ্য ছিল। সিনিয়র হয়ে জুনিয়রদের সাহায্যের বদলে তাদের অনিষ্টই করে বেশি। প্রীতি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। শ্রেয়নার চিন্তাধারা বরাবরই পছন্দ তার, সেজন্যই তো ফ্রেন্ডশিপ করেছে। মেয়েটা স্বল্প কথা বলে, তবে যা বলে সঠিকই বলে। আমরাও তো সিনিয়র বল। আমরা কি কখনো জুনিয়রদের সাথে বাজে বিহেভ করেছি? শ্রেয়না উত্তর দিল না। তার ধ্যান জ্ঞান পুরোটাই বইয়ের ভেতর। আর কয়েকটা পৃষ্ঠা বাকি, পড়া শেষ করে তবেই উঠবে সে। হঠাৎ টোকা পড়ল প্রীতির মাথায়। ব্যথায় চোখ খিচে বন্ধ করে নিল প্রীতি। দুই দাঁতের ফাঁক দিয়ে গালি ছুঁড়ল মানুষটার উদ্দেশ্যে। শালা আবাল, এটা আমার মাথা। ফুটবল মনে হচ্ছে তোর? প্রীতির কথা সায়নের কানে গেল বলে মনে হলো না। ব্রেঞ্চের উপর উঠে বসল সে। এই চশমিশ, আমার মনে হয় বেশি বেশি বই পড়েই তুই কানা হয়েছিস। এবার তো ওটা রেখে দে। তোর জ্বালা কুলাতে না পেরে বইও বলে হয়তো। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। শ্রেয়না আবারও বইটা বন্ধ করল। গভীর দৃষ্টিতে তাকালো সায়নের দিকে। থেমে গেলাম। এবার কি? শায়ন বিভ্রান্ত হলো শ্রেয়ানার দৃষ্টিতে। এই মেয়ে চোখ দিয়েই গুলি ছুড়ে যেন। এমনিতেই শান্ত থাকে, কিন্তু মাঝে মধ্যে চোখ জোড়া তার কাছে অশান্ত দেখায়। সামান্য কথায় এভাবে দেখার কি আছে? ছুটি হয়ে গিয়েছে সেই খবর পৌঁছেছে তোমাদের কানে? মাঠে ঝামেলার জন্য আজকে ক্লাস হবে না। শ্রেয়না ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালো। দরজার দিকে পা বাড়িয়ে বলল। কে সেই মহাপুরুষ? ভার্সিটিতে পা রাখতে না রাখতেই তুফান শুরু করে দিয়েছে। মাস্তান নাকি? ঘন সিল্কি চুলগুলোর বেনুনি গেঁথেছে শ্রেয়না। কোমরের নিচ অবধি মোটা বেনুনিটা ঝুলে দোল খাচ্ছে হাঁটার তালে। সায়ান প্রীতি দৌড়ে গিয়ে পাশাপাশি হাঁটতে লাগলো শ্রেয়নার। সেসব তো জানি না। এখনও হয়তো ঝামেলা চলছে। ডিপার্টমেন্ট হেড, এমনকি ভিসি ব্যতীত কোনো স্যারই ভার্সিটিতে নেই। তারা এখন একটা কনফারেন্সে গিয়েছে। ভার্সিটি আজ এমনিতেও ছুটি হয়ে যেত, পিয়ন এসে জানিয়েছেন। কিন্তু মধ্য থেকে মাস্টার্সের কয়েকটা বালফাকনা ছেলে গিয়ে ব্র্যাক দিয়েছে নতুন আসা একটা ছেলেকে। ভাই কি তেজ প্লাটার, দেখলে বুঝতে পারতিস। চল চল। সায়নের কথা মনোযোগ সহকারে শুনল শ্রেয়না। এসব উচ্ছন্নে যাওয়া ছেলে মেয়ে তার পছন্দ নয়। তারা এবার মাস্টার্সে। কখনো সেরকম বিহেভিয়ার তার থেকে প্রকাশ পায়নি, যার দ্বারা জুনিয়ররা কষ্ট পাবে। বিশেষ করে শ্রেয়না সবসময় এসব ঝামেলা এড়িয়ে চলে। পাইলে জুনিয়রদের সাহায্য করে নিজের সাধ্য অনুযায়ী। তার এই শান্তশিষ্ট মিষ্টি স্বভাবের জন্য জুনিয়ররাও তাকে সম্মান করে ভালোবাসে। শ্রেয়না সকলের সাথে মিশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মাঠে পা রাখতে আবহাওয়া গরম দেখতে পেল। একপাশে মাস্টার্সের কয়েকজন স্টুডেন্ট বসে আছে, যাদের ট্রিটমেন্ট চলছে। কপালে ব্যান্ডেজ করা কয়েকজনের। এছাড়াও হাতে পায়েও বেশ কাটাছেঁড়া চোখে পড়ল। হাত দিয়ে মারলে এত ক্ষতি হয়? মাথায় ঢুকল না শ্রেয়নার। মাঠের অপর প্রান্তে চোখ পড়তেই চশমাটা আরও ভালোভাবে ঠেলে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নেত্রপাত করল শ্রেয়না। বুকে তার বই গুজে রাখা একটা ছেলেকে ঘিরে দাঁড়িয়ে আছে অনার্স ফাইনাল ইয়ারের কিছু ছেলে মেয়ে। শ্রেয়না তাদের চেনে, কিন্তু রিয়াকশন দেখে মনে হচ্ছে ছেলেটা তাদের অপরিচিত নয়, বরং পূর্ব পরিচিত। কিছু একটা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে তারা। তবে ছেলেটা নির্বিকার। হাত থেকে টপ টপ করে অনবরত শোনিত রক্ত ঝরে পড়ছে। ছেলেটার মাথা নিচু করা বিধায় মুখশ্রীটা আয়ত্ত করে নিতে ব্যর্থ হলো শ্রেয়না। পরনে কালো রঙের একটা ক্যাজুয়াল শার্ট, সাথে কালো ট্রাউজার, পায়ে শুজ, বড় বড় চুলগুলো মাথা নিচু করে রাখায় ঝুঁকে আছে। বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকলো না শ্রেয়না। নিজের দৃষ্টি ঘুরিয়ে নিল।
উভয় দলের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে হেঁটে চলে গেল। শ্রেয়না পিছু পিছু সায়ান ও প্রীতিও ছুটল। এই মেয়ে লম্বা লম্বা কদমে হাঁটে, যার দরুন প্রীতির সমস্যা হয়। সে আবার এত জোরে হাঁটতে পারে না। অগত্যা তাকে সঙ্গ দিতে সায়ানও আস্তে ধীরে হাঁটে আর খোঁচাতে থাকে প্রীতিকে। মেয়েটাকে জ্বালিয়ে দারুণ মজা পায় সে। প্লিজ ইয়ার, বোঝার চেষ্টা কর, তুই যা করছিস তা ঠিক হলেও ভুল। সিনিয়রদের দিকে কেউ চোখ তুলেও তাকায় না, আর তুই কি না মেলে তক্তা পানি দিয়েছিস? এত রাগ কেন তোর? অ্যাডমিশন নিতে না নিতেই টিসি পেয়ে যাবি, তখন শান্তি করে টিসির পেপারে পানিতে চুবিয়ে খেয়ে নিস। বিরক্ত গড় গলায় উপরোক্ত কথাগুলো বলে উঠল মীরাভ, কিন্তু তার কথায় কোনো রিয়েকশনই হলো না ছেলেটার। সে নিজের মতো মাথা নিচু করে বসে আছে, অন্যদিকে যেন ধ্যান নেই। হাতে ব্যান্ডেজ, অন্তত কর, রক্ত ঝরছে। আতঙ্কিত কণ্ঠে কথাটা বলে উঠল মিহি। রক্ত দেখলে তার মাথা ধরে যায়, এক প্রকার ফোবিয়া আছে বলা চলে। ব্যান্ডেজ করবে একরোখা ছেলে, ইচ্ছে করছে আমি 2টা লাগিয়ে দিই। সানির গম্ভীর কণ্ঠের বাক্য শুনে চোখ তুলে তাকালো ছেলেটা। চোখের কোণায় যেন রক্ত জমাট বেঁধেছে। ফর্সা মুখশ্রী রৌদ্রের ঝাঁজে লাল হয়ে আছে। তার শান্ত দৃষ্টি দেখে খানিক দূরে গিয়ে দাঁড়ালো সানি। তার মোটেও সাহস নেই বন্ধুর গায়ে হাত তোলার। ডায়লগ দিচ্ছিল আর কি, ওভাবে চিলের মতন তাকানোর কি আছে ভেবে পেল না সানি। মারার ইচ্ছে পোষণ করেছে, মারেনি তো। আবরণ, কাল বিচার বসবে, আম ড্যাম শিওর তুই ভার্সিটিতে আসবি না কদিন। মীরাবের কথার পিঠে তৎক্ষণাৎ আবরণ কিছু বলল না, বরং হাতটা দুবার ঝাড়ি দিয়ে পকেট থেকে রুমাল বের করলো। সেটা ক্ষতস্থানে পেঁচাতে পেঁচাতে শানিত কণ্ঠে বলল, Abaron Zaid is not afraid of anyone. If you say such things again, I will break your face, motherfucker. আবরণের এহেন গালিতে অভ্যস্ত সবাই, তবুও মীরাবের রাগ হলো। তার ধৈর্য খুব কম, অল্পতেই মেজাজ চটকে যায়, যেটা এখন হচ্ছে। সে চাচ্ছে আবরণকে বাঁচাতে, কিন্তু ছেলেটা তার কথা আদৌ শুনবে নাকি। ওঠ, বাসায় চল, তোর যা মন চায় সেটাই করিস, এখন এখান থেকে বের হওয়াটাই বেটার হবে আই গেস। মীরাবের কথা যেন কানে গেল না আবরণের। নিজের মতো করে হেলতে দুলতে দাঁড়ালো বসা থেকে, বড় বড় কদমে এগিয়ে গেল গেটের দিকে। সিনিয়ররা আর চোখে তাকিয়ে দেখে নিল একবার আবরণকে। ছেলেটা তাদের বেধড়ক পিটিয়েছে, এর সত্য তারা তুলেই ছাড়বে। পুরো ভার্সিটির সকল স্টুডেন্ট তামাশা দেখে গিয়েছে, শুধু কেউ এগিয়ে আসেনি। সেজন্য আরও রাগ হচ্ছে তাদের। ইচ্ছে করছে সামনে যাকে পাবে তাকেই যদি কয়েক ঘা লাগিয়ে দিতে পারত, তবে বুঝি আত্মার শান্তি মিলত। আবরণ, তুমি আবার ঝামেলা ক্রিয়েট করছো। আমাকে শান্তি দেবে না নাকি? দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যতটুকু সম্মান অর্জন করি, সেটা তোমার এইসব ভুলভাল কাজের প্রভাবে নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। প্রেস্টিজে মূর্ছা যাচ্ছে প্রতিনিয়ত। নিজেকে কন্ট্রোলে আনো, আদারওয়াইজ আই উইল হার্ট ইউ। আবরণ। উচ্চকণ্ঠে ছেলেকে ধমকে উঠলেন নীরদ জাহিদ। মাথা আউলে গিয়েছে তার, যখন থেকে কানে এসেছে আবরণ ভার্সিটিতে সিনিয়রদের পিটিয়েছে। এই ছেলেকে নিয়ে তিনি কি করবেন? অল্পতেই মাথা গরম করে উল্টোপাল্টা কাজ করে ফেলে। কম বিচার তো করেননি তিনি, এখন হাপিত্যেশ ধরে গিয়েছে। ঠাস করে হওয়া শব্দ নীরদের কানে আসতেই তিনি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন। মুহূর্তে গরম হয়ে যাওয়া মেজাজ আরও গরম হয়ে গেল তার। আবরণটি টেবিল ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই সাথে তার প্রিয় ফ্লাওয়ার ভাসটা ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। দাঁতে দাঁত চেপে নিজেকে দমালেন নীরদ জাহিদ। এই হতচ্ছাড়া ছেলেকে তিনি কি করবেন? আবরণ, ভালো হচ্ছে না কিন্তু, এবার বেশি বাড়াবাড়ি করে ফেলেছো তুমি। বাবার কথার পিঠে উগ্র মেজাজি আবরণ চেঁচিয়ে উঠল, আমাকে জ্ঞান দিতে আসবে না। তাদের সাহস কি করে হয় আমাকে কানে ধরানোর? সারা বাস্টারদেরকে কে বোঝাবে? তাদের এসব বালের কাজকর্ম আমার মেজাজটাই হট করে দেয়। আজকে মাটিতে পুঁতে রেখে আসতাম, যদি ওই শুয়োরগুলো না আটকাতো আমায়। ইচ্ছে করছিল কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। রাগে গজগজ করছে আবরণ। নীরদ জাহিদ হতাশ হলেন। একে বক্তৃতা দিয়ে বোঝানোর চেয়ে মরা গাছের সামনে বসে তসবি জপা উত্তম। পেছনে দুহাত গুটিয়ে ছোট্ট কদমে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন তিনি। কালকের ব্যাপারটা আমি সামলে নেব। এখন আমি উপরে যাচ্ছি, আর কোনো ভাঙচুরের আওয়াজ যেন কানে না আসে আমার। স্পষ্ট গম্ভীর কণ্ঠ নীরদ জাহিদের। এই ছেলেকে সঠিক পথে আনা তার কার্য নয়, সেটা বুঝে গিয়েছেন আরো বহু বছর আগেই। নীরদ জাহিদ, নিজের রুমে না গিয়ে ডিরেক্ট উপরে চলে যাও।
তবু যেন তোমার এই বারের প্যাচাল থেকে মুক্তি পাই আমি, এতটুকু অন্তত দয়া করো। গমগমে কণ্ঠে কথাটা বলে উঠল আবরণ। নীরজ জাহিদ ততক্ষণে করিডোরে পা রেখেছেন। ছেলের কথা যে তিনি শোনেননি সেরকম নয়, এড়িয়ে যাচ্ছেন আবরণকে। চাইলেও একদম কঠোর ব্যবহার করতে পারেন না ছেলের সাথে। মুখে কয়েকটা কড়া কথা শোনান, এতটুকুই। দিন দিন আরও উচ্ছন্নে যাচ্ছে আবরণ। এভাবে চলে কিভাবে সঠিক পথে আসবে সে? চিন্তায় পড়ে গেলেন নীরজ জাহিদ। পথ তো একটা বের করতেই হবে। ক্লাবে রং বেরঙের লাইট জ্বলছে, সেই সাথে গান বাজনায় পরিবেশ উত্তাল। যুবক যুবতীরা নিজেদের মতো কোমর দুলিয়ে নাচ করছে, কেউ বা একপাশে বসে বিয়ার গিলছে অথবা বিভিন্ন ব্র্যান্ডের মদ। এখানে শুধু বড়লোকের ছেলেমেয়েরাই ঢুকতে পারে। একটা টিকিটের দামই অনেক। শহরের নতুন ক্লাব এটা, তাই ভিড়ভাড়টাও একটু বেশি। বাইরে পুল সাইড আছে, সেখানেই পুলের একটু সামনে চেয়ার পেতে বসে আছে আবরণ, মীরাব, সানি। সামনে থাকা কাচের টেবিলে বেশ কয়েকটা বিয়ারের বোতল রাখা, যার অর্ধেক ইতিমধ্যে সাবার হয়ে গিয়েছে। সবগুলোই আবরণ গিলেছে, বাকিরা শুধু গ্লাসে নিয়ে একটু একটু পান করেছে। তারা যে খায় না সেরকমও নয়। আবরণের জন্য চিন্তা হচ্ছে তাদের। সকালের ব্যাপারটা মাথায় গেঁথে আছে। তোরা খাচ্ছিস না তো এসেছিস কার? আবরণের মুখের ভাষায় মীরাব চটে গেল। এই বাল ওয়ার্ড ইউজ না করতে কতবার বলা হয়েছে, বিশেষ করে পাবলিক প্লেসে। কিন্তু আবরণ শোনার মতো পাত্র নয়। অগত্যা তাদের কিছু করারও নেই, না পারতেই সহ্য করতে হয়। কথা বলিস না তো, তোর কথা শুনতে ইচ্ছে করছে না। চেয়ারে বসে টেবিলে পা তুলে রেখেছিল আবরণ। মীরাবের কথায় সে পা নামিয়ে ঠিকঠাক হয়ে বসল। গালে হাত দিয়ে তাকালো বন্ধুর দিকে, ঠোঁট উল্টিয়ে নরম স্বরে বলল, তোরা আমার উপর রেগে আছিস দোস্ত? আমি এমন কি করেছি বল? জাস্ট একটা পা ভেঙেছি, পরিপূর্ণভাবে ভাঙিনি, শুধু মচকেছে। ভাঙতে না পারায় দুঃখ হচ্ছে আমার। আরেকটার মাথা ফাটিয়েছি মাত্র, এত রক্তও বের হয়নি। এই ধর মিনি সাইজের বাটি দিয়ে এক বাটি রক্তের মতো বের হয়েছে, ব্যাপার না। আর কয়টাকে ইচ্ছে মতো মারতে পারিনি তোদের জন্য। ধরেছিলিস কেন? না ধরলে এতক্ষণ ওরা করবে আর তুমি জেলে থাকতে শোনা। ওই গোবরে ভর্তি মাথায় বসবাসরত ব্রেন নামক জিনিসটাকে একটু ইউজ করো। আবরণ আঙুল রাখলো নিজের ঠোঁটের উপর, শব্দ করে থামতে বলল মীরাবকে। পূর্বের ভঙ্গিমায় বলে উঠল, গোবরে ভরা মাথাতেই তো হাইব্রিড জাতের বুদ্ধি আসে। সেসব ছাড়। আমার হাতে হকি স্টিক কোন সাড়া দিয়েছিল? তোরা কি চাস মার্ডার করে জেলে যাই আমি? আমরা কেউই দেইনি, সিনিয়রদের কাছেই ছিল, তুমি নিজ হাতে কেড়ে নিয়ে পিটিয়েছো। আমাদের টানবে না এসবের মাঝে। আবরণ শব্দ করে একটা কিল বসিয়ে দিল সানির পিঠে। আর্তনাদ করে উঠল সে, কাঁদো কাঁদো গলায় বলল, ঠিক এই কারণেই তোর থেকে দূরে বসেছি। সেই তো উঠে এসে মারলি ভাই। আমাকে ছাড়া আর কাউকে চোখে পড়ে না তোর? আবরণ নিজের গায়ের জ্যাকেট খুলে হাতে নিল। এরপর সেখান থেকে প্রস্থান করতে করতে বলল, কাল সময় মতো ভার্সিটিতে সিনেমা দেখতে চলে আসিস। নীরজ জাহিদ যাচ্ছে। আবরণ দৃষ্টির বাইরে চলে যেতেই সোজা হয়ে বসলো তারা। সানি বলল, বাপের নাম ধরে ডাকে কুলাঙ্কার ছেলে। মীরাব অগ্নি দৃষ্টিতে তাকালো সানির দিকে। আগুনের ঘি ঢালার কাজ করে সে আবারও বলল, এত উড়চণ্ডী থাকা ঠিক না। সেটা এই ছাগলকে বোঝাবে কে? মীরাব উঠে গিয়ে জোরসে আরো একটা গিল বসিয়ে দিল সানির পিঠে। সানি এবার কেঁদে দেবে যেন, ব্যথায় চোখ মুখ কুচকিয়ে নিয়েছে। ওর সম্পর্কে সব জেনেও এই ধরনের কথা বলিস তুই? কবে যেন আবরণ তোকে পিস পিস করে কেটে যমুনায় ভাসিয়ে দেয়। ছবি অ্যালার্ট ফ্রেন্ড। আর দাঁড়ালো না মীরাব। আবরণ নেই তার এখানে থাকার মানেই হয় না। এই পাঠার পাগলের প্রলাপ শুনতে শুনতে তার কান ফেটে যাবে, আর মস্তিষ্ক দূষিত হবে। অগত্যা সে নিজেও বের হয়ে এলো ক্লাব থেকে। সানি বোকার মতো গালে হাত দিয়ে তাকিয়ে রইল বন্ধুর গমন পথে। বিরস কণ্ঠে বলল, যা বাবা, আমি কি করলাম? সব সময় বলির পাঠা আমাকেই বানাই। দূর। রাত এখন 2:20 টেবিল ল্যাম্প জ্বালিয়ে নোট করছে শ্রেয়না। ঘুম যে পাচ্ছে না ব্যাপারটা সেরকমও নয়। ঘুম যেন না আসে সেজন্য চায়ের ফ্লাক্স নিয়ে বসেছে। কিন্তু মাঝে মধ্যে চা তার উল্টো প্রতিক্রিয়া দেখায় শ্রেয়নার সাথে।
ঘুম উবে যাবার পরিবর্তে চোখে জ্বালা ধরে। ঘুম এসে কড়া নাড়ে অক্ষি কোটরের সামনে, কিন্তু তার তো ঘুমানো যাবে না। পড়াশোনা নিয়ে সে বেশ সিরিয়াস। এখান থেকেই মাস্টার্স কমপ্লিট করবে শ্রেয়না। স্কলারশিপের ইচ্ছে ছিল, কিন্তু কোনো কারণে ইচ্ছেটা মরে গিয়েছে। সময় সুযোগ এখন কোনোটাই নেই। তাই মানুষ বলে সময়ের কাজ সময়ে করা উচিত। দীর্ঘশ্বাস ফেলল শ্রেয়না। বই খাতা গুছিয়ে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দুহাত উঁচিয়ে কোমর টান দিল। হেলতে দুলতে বিছানার দিকে এগিয়ে গেল সে। ছোট বোন শ্রেয়া ঘুমোচ্ছে। তার ঘুম ভীষণ গভীর। কেউ যদি টেনে হিস্ট্রি নিয়ে পচা নর্দমায় ফেলে আসে, তবুও মেয়ের ঘুম ভাঙবে বলে মনে হয় না শ্রেয়নার। একটু গন্ধ যদি নাসিকান্দ্রে প্রবেশ করে, তবে না হয় জেগে ওঠার সম্ভাবনা রয়েছে। কম্বলের নিচে ঢুকে বোনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। মেয়েটাকে এভাবে না ধরলে ঘুম আসে না তার। ছোট্ট শ্রেয়া বোনের আশকারা পেয়ে নিজেও চেপে গেল তার দিকে। শ্রেয়না চুমু খেলো শ্রেয়ার কপালে। বোনটাকে সে খুবই ভালোবাসে। প্রতিদিন ইউনিভার্সিটি থেকে ফেরার পথে চকলেট আনতেই হবে। বড় ভাইয়া সেজান এত এত চকলেট আইসক্রিম এনে দিলেও মন ভরবে না তার। তার শ্রেয়না আপুর থেকে চকলেট চাই। হুট করে শ্রেয়না ভার্সিটির ঘটনা মনে পড়ল। তার নির্ভেজাল মস্তিষ্ক ভাবতে লাগলো, পোলাপান এত ঝামেলা সৃষ্টি করে কি মজা পায়। শান্তিপূর্ণভাবে পড়াশোনা করে বিদায় নিয়ে চলে যাবে। জুনিয়ররা বড়দের সম্মান করবে, সিনিয়ররা জুনিয়রদের ভালোবাসবে, স্নেহ করবে। এরকম হলে ভালো হতো না? তা না করে এর মাথা ও ফাটাচ্ছে, ওর হাত এ ভাঙছে। বিরক্তি ধরে যায় শ্রেয়নার। কি এক অসুস্থ সমাজে বাস করছে তারা। যে যা পারছে করছে, কোনো বাধ্যবাধকতা নেই। মারামারি কাটাকাটি করার পর বড়লোক বাপের ছেলে তার বাপকে নিয়ে আসে সাথে করে। টাকা পয়সা অথবা ক্ষমতা দিয়ে সব মিটমাট করে চলেও যায়। শ্রেয়নার এ ধরনের লোকজন একদম পছন্দ নয়। সে বরাবরই শান্তিপ্রিয় মানুষ, তাই শান্তিপূর্ণভাবেই পড়ালেখা শেষ করে ভার্সিটি থেকে বের হতে চায়। বেলা 8টা বেজে গিয়েছে। শ্রেয়নারা 3 ভাই বোন। বড় ভাই সেজান আলম একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে। সে 1 বছর হলো বিয়ে করেছে। সেজানের পর শ্রেয়না। সবশেষে শ্রেয়া বাবা মা মারা গিয়েছেন কয়েক বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে। ভাইয়ের টাকার সংসার চলে, অসুবিধে হয় না তাদের। ভাবিও মিলেমিশে থাকে। অন্যান্য ওই টাইপ মেয়েদের মতো উশৃঙ্খল না শ্রেয়নার ভাবি রুহি। শিক্ষিত মেয়ে সে। প্রেমের বিয়ে দুজনের। আগে থেকে রিলেশন ছিল, পরে সময় সুযোগ বুঝে ঘরে তুলে এনেছে সেজান। শ্রেয়া ক্লাস 2তে পড়ে। প্রতিদিন সকাল 8টায় অফিসে চলে যায় সেজান। শ্রেয়না আর রুহি মিলে আড্ডা দিতে দিতে সকালের নাস্তা বানায়। শ্রেয়না ভার্সিটিতে যায় 10টার দিকে। 9টায় বাজার 10 মিনিট আগে শ্রেয়াকে নিয়ে বের হয় রুহি। স্কুলে দিয়ে আসে, আবার 4টার সময় গিয়ে নিয়ে আসে। মাঝে মধ্যে সেজান ও শ্রেয়নাও যায় আনতে। তারা বলতে গেলে সুখী পরিবার। খাবার নিয়ে সবে টেবিলে বসেছে শ্রেয়না। আলুর পরোটার সাথে গরম গরম চা। পরোটা দিয়ে চা খেতে তার দারুণ লাগে। দেয়াল ঘড়ির দিকে নজর বুলিয়ে নিল। 9টা 14 বাজে। যেই পরোটায় একটা বাইট দিতে যাবে, হঠাৎ কলিং বেল বেজে উঠল। আবারও সময় দেখল শ্রেয়না। কপালে ভাঁজ পড়ল তার। রুহি এত জলদি চলে এলো? তার তো শপিংয়ে যাওয়ার কথা স্কুল থেকে। শ্রেয়নার পরনে বাসার সাদামাটা পোশাক। সিল্কি চুলগুলো পেছনে একটা কাঁকড়ার সাহায্যে আটকিয়ে রেখেছে। কোমর ছাড়িয়ে দুলছে চুলগুলো। ছোট ছোট কিছু চুল গালের পাশে পড়ে আছে। দাঁত দ্বারা নিজের পাটির ঠোঁট কামড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল শ্রেয়না। আবারও বেজে উঠল কলিং বেল। রুমে গিয়ে খোঁজাখুঁজি করিয়ে ওনা পেল না কোথাও। আলমারিও খুলতে ইচ্ছে করল না, তাই হাতের কাছে থাকা লম্বা তোয়ালে জড়িয়ে নিল গায়ে। দরজা খুলতেই সে অবাক হলো। আশেপাশে কেউই নেই, তবে বেল চাপল কে? রাগ হলো শ্রেয়নার। উপরের তলার বিচ্ছু ছেলেটা নিশ্চয়ই বেল চেপেছে। ইচ্ছে করছে গিয়ে মাথাটা ফাটিয়ে দিয়ে আসতে। পরক্ষণে মনে মনে আস্তাক ফিরুল্লাহ পড়ল শ্রেয়না। কারো মৃত্যু কামনা করা উচিত নয়, কিন্তু সে কি করবে? ছেলেটাকে এতবার বলার পরেও সেই একই কাজ বারবার করে। পরের বার সামনে পেলে আছা মতো বকে দেবে। শ্রেয়না ফিরে আসবে, তখনই তার চোখ পড়ল ফ্লোরে পড়ে থাকা একটা বক্সের দিকে। সরু কৃষ্ণ বর্ণের ভ্রুজোড়া কুচকালো শ্রেয়না। এটা কে রেখে গেল? এদিক সেদিক উকিঝুঁকি দিল শ্রেয়না। কাউকে দেখতে পেল না। অগত্যা বক্সটা হাতে উঠিয়ে নিল সে। উল্টে পাল্টে দেখে নিল ভালোভাবে, বোমা টোমা আছে নাকি ভেতরে। নিজের ভাবনার উপর নিজেই বিরক্ত হলো সে। বক্সের গায়ে খুব ছোট ছোট অক্ষরে লেখা, শ্রেয়না তোমার জন্য।
আকাশসম বিস্ময় নিয়ে দরজা বন্ধ করলো শ্রেয়না। প্রীতিতেও এরকম মজা করবে না তার সাথে, আর না সায়ান। ও যে পরিমাণ কিপ্টে, টাকা পয়সাও খসানো যায় না তার পকেট থেকে, আর সে কিনা তার জন্য এত বড় গিফট বক্স পাঠাবে। গিফটের প্রতি সবারই একটা আকর্ষণ থাকে। শ্রেয়নাকেও বক্সটা আকর্ষিত করেছে। কে পাঠিয়েছে সেটা হয়তো বক্স খুললেই বোঝা যাবে। একটা কেচি নিয়ে বসলো সোফার উপর, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে গিফটের প্যাকেট আনপ্যাক করতে লাগলো। বক্স খুলতেই তার চক্ষু চড়ক গাছ, হেঁচকে উঠে গেল। কিছুক্ষণ ওভাবেই কুমিরের মতো টানা পারল সে। নিজেকে সামনে টি টেবিলে থাকা জগ হাতে নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। বক্সের ভেতরে 4টা শাড়ি, কালো, মেরুন, গোলাপি, সাদা। বক্সটা বড় সড়ই ছিল, তবুও শ্রেয়না ধরতে পারেনি ভেতরে কি থাকতে পারে। সে তো কখনোই গিফটই পায়নি, তাই তার এসব সম্পর্কে ধারণাও কম। শাড়ির সাথে ম্যাচিং চুড়ি, জুয়েলারি। শাড়িগুলো অনেক সুন্দর, পছন্দ হয়েছে শ্রেয়নার। কিন্তু এতগুলো জিনিস কে দিল তাকে? কতগুলো টাকা লোকসান হলো লোকটার। সে কি ছেলে নাকি মেয়ে? জিনিসগুলো এক এক করে দেখার সময় একটা কাগজ পেল শ্রেয়না। উৎসুক হয়ে খুলল কাগজটা, গোটে গোটা অক্ষরে লেখা। বাটার টোস্ট। এই নামে আপনাকে সম্বোধন করায় নিশ্চয়ই অবাক হয়েছেন। বাটার টোস্ট যেমন মাখনের মতো নরম, আপনার মনটাও যেন তেমনই কোমল। আর আপনাকে দেখলে মনে হয় যেন মাখনের মতো মসৃণ এক সৌন্দর্য। প্রথম দর্শনেই তো আপনার সেই মাধুর্য হৃদয় কেড়ে নিয়েছে। তাহলে আপনাকে কি করা উচিত বলুন তো? শাস্তি দেওয়া যায় কি? অনেক ভেবেছি, সারা রাত ভেবেছি, কিন্তু সত্যি বলতে শাস্তি শব্দটি আপনার সঙ্গে বড্ড বেমানান। তাই শাস্তির পরিবর্তে একটা উপহার পাঠালাম। আশা করি আপনি তা সানন্দে গ্রহণ করবেন। আর হ্যাঁ, সাদা রংটা কিন্তু আমার খুব প্রিয়, ঠিক আপনার মনের মতোই শান্ত, নির্মল আর অনাবিল। এটি আপনার হৃদয়ের স্বর। মিস্টার জায়দ, আপনি এসেছেন, খুশি হয়েছি। তবে আপনার ছেলের আচার আচরণ খুশি করার মতো নয়। খুবই দুঃখজনক ব্যাপার। নীরজ জাহিদের দিকে দৃষ্টিপাত করে উপরোক্ত কথাগুলো বলে উঠলেন ডিপার্টমেন্টের হেড রাব্বি শেখ। নীরজ জাহিদের চোখে মুখে গাম্ভীরতার কুলুপ এঁটে ছেলের দিকে নেত্রপাত করলেন। সেটা আমার জানা কথা, এখন মেইন পয়েন্টে আসুন। আবারও চারপাশে পিনপতন নীরবতা। টেবিলের ডান পাশে আবরণ দাঁড়িয়ে আছে হাত বগল দাবা করে, তার পাশে মিরাভ বাকিদের আনেনি সাথে। বাম সাইডে সিনিয়র কয়েকজন দাঁড়িয়ে আছে, ভদ্র ছেলের মতো এক হাতের উপর অপর হাত ভাঁজ করে রেখেছে। দৃষ্টি নিচু তাদের, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। রাব্বি শেখ দুই দলের দিকেই একবার করে তাকালেন, পুনরায় নীরজ জাহিদের দিকে তাকিয়ে বললেন, কি আর বলবো, দাঁড়ানোর ধরন দেখেছেন? প্রিন্সিপালের সামনে কেউ এভাবে দাঁড়ায়? হেডের কথায় আবরণ একবার নীরজ জাহিদের দিকে তাকালো। তিনি ইশারা করলেন সোজা হয়ে দাঁড়ানোর জন্য। আবরণ ফোঁস করে শ্বাস ফেলে হাত দুটো সোজা করে একপাশে বেঁকে দাঁড়িয়ে রইল। মীরাবের কাঁধে হেলান দিয়ে রেখেছে। মীরাব গোপনে চিমটি কাটল আবরণের কোমরে, যেন ঠিকভাবে দাঁড়ায় সে। তবে আবরণ পাত্তা না দিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। রাব্বি শেখ চোখের চশমাটা খুলে রুমাল দিয়ে মুছে নিলেন, পুনরায় আবরণের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আর কত বেয়াদবি করবে? নীরজ জায়েদের মতো স্বনামধর্ম ভদ্রলোকের নাকি এমন অপদার্থ ছেলে? লজ্জাজনক বিষয়। মুখ দিয়ে বিরক্তিতে উচ্চারণ করল আবরণ। নীরজ জাহিদের পাশের চেয়ারটা শব্দ করে টেনে সেথায় বসে পড়ল। চমকালেন রাব্বি। নীরজ জাহিদও অপ্রস্তুত হলেন। সিনিয়র ছেলেগুলো হতভম্ব নেত্রে তাকিয়ে আছে আবরণের দিকে। এই ছেলের মধ্যে সামান্য ভয় ডর নেই নাকি? সারা ভার্সিটি যেখানে হেডের নাম শুনলে কাঁপে, আর আবরণ সেখানে একের পর এক বেয়াদবি করে যাচ্ছে। বড় চুলগুলোতে একবার হাত বোলালো আবরণ। হাতের কালো রঙের ব্র্যান্ডেড ঘড়িটার সময় দেখে নিয়ে বিরস কণ্ঠে বলল, আপনার সমস্যা কি বলুন তো? আমার দাঁড়ানো নিয়ে এত ঝামেলা ক্রিয়েট করছেন কেন? এটা মেইন টপিক তো চাপা পড়ে যাচ্ছে। শুরু থেকে আমাকে নিয়ে পড়ে আছেন। আপনার অফিসে দাঁড়িয়ে আছি বলে কি মেঝে ক্ষয় হয়ে যাচ্ছে, নাকি আপনার কোলে গিয়ে বসেছি? আচ্ছা জঞ্জাট লোক তো আপনি মিয়া। ভদ্র আচরণ করছি দেখে ভাববেন না আমি আপনার সো কল্ড নীরজ জাহিদের মতো ভদ্রলোক। রাগিয়ে দিলে আপনার বিচার আপনাকেই করিয়ে চলে যাব। মীরাফ কপাল চাপড়ালো। যা, এতক্ষণ বহু কষ্টে ধৈর্য ধরেছিল সব শেষ করে দিল এই ছেলে। কান্না পেল মীরাবের। হেড ওকে কিছু না বললেও মীরাবকে ঝাঁটাপেটা করবে। আবরণ, বড়দের সাথে এইভাবে কথা বলে সরি বলো। নীরজ জাহিদের ফ্যাস ফেসে কণ্ঠস্বর শুনে আবরণ এক ভ্রু উঁচিয়ে তাকালো তার দিকে, দাঁতে দাঁত চেপে বলল, আমার কপালে কি বোকা চোখা লেখা আছে নীরজ জাহিদ?
মিরাব একটু চেক করতো, আমি মাফ চাইবো? দোষ তো আমার নয়। আর আমার যদি দোষ হতো তবু আমি মাফ চাইতাম না। আবরণ জাইদকে এতই কমজোর মনে হয় যে যেখানে সেখানে যাকে তাকে সরি বলবে। অপমানে রাব্বি শেখের মুখ থমথমে হয়ে গেল। মুখ কালো করে বসে রইলেন তিনি। সিনিয়র তিনজন উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরণের দিকে। মনে মনে বৈশাসিক হাসিতে মেতে উঠেছে তারা। হেড একটু বেশি স্ট্রিক্ট, তাদের কম পানিশমেন্ট দেয়নি। আবরণের বদৌলতে তাদেরও বিনা টিকিটে সিনেমা দেখা হয়ে গেল। তোমরা কি দেখছো? সিনেমা চলছে, যাও আউট। তিনজনে মিনমিন করে সালাম দিয়ে বের হয়ে গেল। মীরাব সেদিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তাদের দৃষ্টি আবরণের দিকে স্থির। কে জানে মনে মনে আবার কি প্যাঁচ লাগাচ্ছে শয়তানের দল। এই ভার্সিটিতে থাকতে হলে ভদ্রতা বজায় রাখতে হবে। দুদিন পর পর মারামারি চলবে না। শুনেছি আগের ভার্সিটিতে এই মারামারির জন্যই চিঠি পেয়েছো। ভালোভাবে থাকবে, তবেই টিকতে পারবে এখানে। উঠে দাঁড়ালো আবরণ। প্যান্টের পকেটে হাত পুরে পূর্ণ দৃষ্টিতে তাকালো রাব্বি শেখের দিকে। রাইফারি কণ্ঠে বলল, আমাকে দেখে কি আপনার বখাটে মনে হয় যে যখন তখন মারামারি করব? আমার সাথে গুতাগুতি করতে এলে তাকে ঠেলা তো দিবই। আর আপনি আমাকে কোনো কারণ ছাড়া টিসি দিতে পারেন না। মারামারি হলে বিচার করবেন, দোষগুণ দেখে তারপর অ্যাকশন নেবেন। বেশি তেড়িবেড়ি করবেন, আপনার বিরুদ্ধে মামলা ঠুকে দেব। শখানেক পোলাপান নিয়ে রাস্তায় নামবো। বেশি কিছু না হলেও কম কিছুও হবে না। জীবন নরক বানিয়ে ছাড়বো মিস্টার প্রিন্সিপাল, সো বি কেয়ারফুল। আবরণ লম্বা কদমে বের হয়ে এলো অফিস রুম থেকে। মীরাব কোনোরকম সালাম দিয়ে গুটি গুটি পায়ে দরজা ঠেলে বের হয়ে এক দৌড়ে আবরণের কাঁধে ভর দিয়ে লাফ দিল। কোনোই ভিসেপ করে চেপে ধরল আবরণের ঘাড়। শালা, তোর মুখে আবার দোষগুণের কথা আসে? হাস্যকর। আমরা যদি কেস খেতে হয় দেখিস তোর কি হাল করি। আবরণ হেসে দিয়ে মীরাবের কাঁধ জড়িয়ে ধরল। পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো। চারপাশে সবার দৃষ্টি তাদের দিকে। ইতিমধ্যেই সম্পূর্ণ ভার্সিটিতে তার হেডের সাথে করা বখাটেপনা ছড়িয়ে পড়েছে। এই কাজ যে ওই তিন ছেলে করেছে সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। কেস খেলে আমি আছি না? তোর নামে যে কেস করবে তার জন্য ফাঁসির দড়ি নিয়ে হাজির হবে আবরণ জাইদ। মেয়েদের মতো মুখ বাঁকালো মীরাব। দুজন গলাগলি করে মাঠে পা রাখলো। সামনে পেছনে ডানে বামে যাদের পেরিয়ে যাচ্ছে সবাই এক পলক হলেও দেখছে তাদের। মীরাবের সন্দেহ হলো, এদের কি হলো? মানুষ দেখছে নাকি? মানুষকে কখনো দেখেনি। হাঁটতে হাঁটতে মাঠের এক সাইডে চলে এলো তারা। সেখানে সানি আর মিহি দাঁড়িয়ে আছে, সাথে ক্লাসের আরো কয়েকজন। দোস্ত, তুই হেডের সাথে বেয়াদবি করেছিস। পুরো ভার্সিটিতে খবরটা ভাইরাল হয়ে গেছে। সানির কথা শুনে আবরণ তার কাঁধে হাত রাখলো। শক্ত করে হাত রাখায় ব্যথা পেল সে। কাঁধ নিচু করে ছাড়িয়ে নিল আবরণের থেকে নিজেকে। চোখ মুখ কুঁচকে নিল সানি। সত্যি খবরটা হাওয়ার গতিতে ছড়িয়ে গেছে। এই আকাশটা কে করলো জানিস? সবার মুখে মুখে তোর নাম। তাতে আমার বাল ছেঁড়া যাবে। মিহি মৃদু আঘাত করল আবরণের বাহুতে। নাক কুঁচকে সরে গেল সেখান থেকে। মীরাব আর সানি ফিক করে হেসে দিল। আশেপাশের সবাই আর চোখে দেখছে তাদের। সবার মুখে আবরণ জাইদের নাম থাকুক, সেটাই আমি চাই। তাহলে অন্তত কারোর সাথে ঝামেলা হবে না, আর না টিসি পেতে হবে। বালের ভার্সিটি আর কত বদলাবো? বুড়ো হয়ে গেলাম টিসি নিতে নিতে, আর তারা দিতে দিতে হয়রান হয় না। মীরাব খানিক হেসে বলল, তুই একাই নিস, যারা দেয় তারা তো ভিন্ন। মাথা নাড়ালো আবরণ। চুলগুলো হাত দিয়ে নড়াচড়া করে বলল, চল ক্লাবে যাব। জিভ কাটলো মীরাব। নাকচ করলো আবরণের প্রস্তাব। না না, ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমি যেতে পারবো না। আবরণ ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো মীরাবের দিকে। তাতে যেন কিছু যায় আসে না তার। উল্টো ক্লাসের দিকে পা বাড়ালো। আবরণ পেছন থেকে চেপে ধরলো মীরাবের ঘাড়। দাঁতের দাঁত চেপে টেনে নিয়ে যেতে যেতে বলল, তোকে ছাড়া তো আমি যাব না। তুই যাবি না, তোর ঘাট যাবে। ঢপ দিস? ক্লাস তোর কোন বাপ করাবে? কেউ কি আছে ভার্সিটিতে? ভিসি একসাথে কতগুলো ক্লাস নেবে? শালা লুজার। মীরাব মুখ ভোতা করে আবরণের সাথে যেতে লাগলো। সানি তাদের পিছু পিছু আসে। সেই সব সময় আবরণের থেকে দূরে থাকার চেষ্টা করে। আবরণের এক একটা মার পিঠে তবলা বাজিয়ে দেয় তার। সম্পূর্ণ ঘটনায় যেন শ্রেয়না গোগ্রাসে গিলে নিল। আবরণরা যেখানে দাঁড়িয়েছিল তার পাশেই মোটাসোটা একটা গাছ আছে। শ্রেয়না, প্রীতি আর সায়ান তার পেছনেই ছিল। মূলত সেখানে তারা আড্ডা দিচ্ছিল। সানির কণ্ঠস্বর পেয়ে সকলেই উৎসুক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থেকে দৃষ্টিগুলো নজরবন্দি করে নিল। শ্রেয়না চোখের মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে নিল। আবরণের গমন পথে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, অদ্ভুত পুরুষ,
এ ছেলে আদৌ পড়াশোনা করে এই অবধি এসেছে, নাকি শিক্ষকের কপালে বন্দুক তাক করে হুমকি দিয়ে বলেছে 5 নাম্বার দে, না হলে এক্ষুনি খুলি উড়িয়ে দেব। শ্রেয়নার কথা বলার ধরন দেখে দুজনেই ফিক করে হেসে দিল। প্রীতি সায়নের কাঁধে হাত রেখে হেলান দিয়ে বলল, যাই বলিস, ছেলেটা কিন্তু মারাত্মক কিউট। কি আদরের গাল দুটো, ইচ্ছে তো করছিল টেনে দিতে। সায়ান সরে গেল। হেলান দিয়ে থাকা প্রীতি ঠাস করে মাটিতে পড়ে গেল। শায়ন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুই নজর দিয়েছিস মানে? ছেলেটার এমনিতেই পেট খারাপ হবে। আমি বরং এগিয়ে গিয়ে দুটো স্যালাইন কিনে হাতে ধরিয়ে দিয়ে আসি। মানুষের কষ্ট আবার আমার সহ্য হয় না। পাত্তা দিল না প্রীতি। মাটিতে বাবু হয়ে বসিয়ে হাঁটুতে হাত ভর দিয়ে তাতে গাল ঠেকিয়ে রাখলো। মোহনীয় কণ্ঠে বলল, সিনিয়র হয়ে জুনিয়রকে প্রপোজ করলে কি পাপ হবে বন্ধু? শুধু পাপ না, কঠিন পাপ হবে, কবিরা গুনাহ হবে। এসব থেকে দূরে থাকাই শ্রেয়। জুনিয়রের জন্য ছ্যাঁচড়ামো করে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করিস না। মুখ ঝামটা দিয়ে উপরোক্ত কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান করলো শ্রেয়না। এমনিতেই সে চিন্তায় আছে। এতক্ষণ তো ভুলেই বসেছিল। চিন্তায় কপালে ভাঁজ পড়ল তার। মাঠের মধ্যে দিয়ে দ্রুত পা চালিয়ে হাঁটছে সে, দৃষ্টি মাটির দিকে। কে সেই লোক? কেউ কি প্র্যাঙ্ক করেছে তার সাথে? কিন্তু কেন, কে করবে এমন? অযথা এতগুলো টাকা খরচ করে এসব করতে যাবে, সেটাও শ্রেয়নার মতো একটা মেয়ের সাথে, যার কিনা প্রেম ভালোবাসার প্রতি কোনো আকর্ষণই নেই। কে সেই লোক? এই যে মিস, দেখে হাঁটবেন তো, সামনে দেয়াল, মাথা ফাটাতে চান নাকি? কারো রসায়ন্ত কণ্ঠ পেয়ে শ্রেয়নার পাজোড়া থেমে গেল। সেখানেই দাঁড়িয়ে রইল। সত্যিই তো, তার কয়েক হাত সামনেই দেয়াল। চমকালো শ্রেয়না, দু কদম পিছিয়ে এলো, ঘাড় বাঁকিয়ে বামে তাকালো সে। লম্বা চওড়া শ্যামবর্ণের এক পুরুষ। শ্রেয়নার মতো তার চোখেও মোটা ফ্রেমের চশমা। কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো শ্রেয়না। মৃদু কণ্ঠে ধন্যবাদ উচ্চারণ করে কাঁধের ব্যাগ চেপে ধরে প্রস্থান করল সেই জায়গা। পেছনে রেখে গেল শ্যামবর্ণে পুরুষটার অদ্ভুত দৃষ্টি। বাটার টোস্ট, বাটার টোস্ট। পাজোড়া থেমে গেল শ্রেয়নার। বুকের ভেতর ছলাৎ করে উঠল। তড়িৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো সে। পর মুহূর্তেই সামনে তাকিয়ে হতাশ ভঙ্গিমায় হাঁটা ধরল। একটা লোক বাটার টোস্ট বিক্রি করছে। শ্রেয়নার অবচেতন মনে ভেবে নিয়েছিল চিঠি দেয়া লোকটা। নিজের ভাবনার উপর হাসি পেল শ্রেয়নার। লোকটাকে তার অত খোঁজ নিতে হবে না। একদিন গিফট পাঠিয়েছে, তাতে কি? হয়তো কোনো শুভাকাঙ্ক্ষী। শ্রেয়না ছুঁয়েও দেখবে না ওসব। তাছাড়া ভাইয়া ভাবিকে কি উত্তর দেবে সে? ও একা একা কখনোই জিনিসপত্র কিনতে চায় না। সেখানে এত শাড়ি জুয়েলারি কখন কিনলো? তার চেয়ে বরং একটা কাজ করা যাক, সবগুলো প্রীতিকে উপহার দিয়ে দেবে। বান্ধবীও খুশি, শ্রেয়নারও টাকা গেল না, তাই শ্রেয়নাও খুশি। কোথাকার কোন হৃদয়েশ্বর এসেছে তাকে উপহার পাঠিয়ে ঘায়াল করতে। ভেঙচি কেটে লিফটে উঠল শ্রেয়না। তারা যে বাসায় থাকে সেটা 7 তলা। তারা 5 তলার ফ্ল্যাট কিনে নিয়েছে। এমনকি অনেকে ফ্ল্যাট কিনে বসবাস করছে, তবে 2-1 ভাড়ায় থাকে। ফ্ল্যাটের সবাই খুব ভালো, প্রতিবেশীর মতো মিলেমিশে থাকে। সেরকম কোনো ঝামেলা হয় না তাদের সাথে। শ্রেয়না নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলল। ভেতরে প্রবেশ করে যেই দরজা বন্ধ করবে, দেখতে পেল আগের জায়গায় আবারও একটা পার্সেল। মাথা যেন ঘুরিয়ে উঠল তার। পার্সেল না উঠিয়ে দৌড়ে বের হলো দরজা ঠেলে। আশেপাশে ভালোভাবে নজর বুলিয়ে নিল। লিফট দিয়ে সে মাত্র আসলো, সেখানেই কেউ থাকতে পারে নাকি? না তো, এখানেও কেউ নেই। পরক্ষণে শ্রেয়না দ্রুত ফ্ল্যাটে ঢুকে নিজের রুমে গেল। ব্যালকনির পর্দা সরিয়ে পা রেখে নিচে দৃষ্টি দিল সে। তার ব্যালকনি থেকে গেটের সম্পূর্ণ অংশই দেখা যায়, এমনকি রোডও পরিষ্কার দেখা যায়। শ্রেয়না নিচে তাকাতেই একটা অটোকে চলে যেতে দেখল। যতক্ষণ পর্যন্ত অটোটা দেখা যায় ততক্ষণই গ্রিল ধরে তাকিয়ে রইল শ্রেয়না। লোকটা খুবই চালাক। এখানেই হয়তো ওত পেতে বসেছিল। যেই শ্রেয়না লিফট থেকে বেরিয়েছে, ফটাফট পার্সেল রেখে লিফট করেই ভেগেছে। পার্সেলের কথা স্মরণ হতেই আবারও দৌড়ে দরজার সামনে এলো সে। কেউ দেখে ফেললে সর্বনাশ। হাজারটা প্রশ্ন করবে, কিন্তু তার আফসোস হচ্ছে মানুষটাকে একটুর জন্য দেখতে পেল না। একটু পেছনে তাকালে কি হতো তার? পার্সেলের দিকে হতাশাময় দৃষ্টিতে তাকিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল সে। এমনিতেই জীবনে ঝামেলার অভাব নেই, নতুন করে উদ্ভট ভেজাল এসে জুটল। কে জানে আবার কোন ধন সম্পদ পার্সেল করে পাঠালো। সোনামণি, একা কোথায় যাচ্ছ নাকি? আমাদের সাথে এসো, আদর দিয়ে বাসে পৌঁছে দিব। একা রাস্তায় ফুটপাথ ধরে হাঁটছিল রুহি। আশেপাশে তেমন মানুষ নেই। হাতে কয়েকটা শপিং ব্যাগ। সূর্য আজ প্রচুর তেজ দিচ্ছে, ঘাম ঝরে যাচ্ছে তার। কোনো গাড়িও পায়নি।
অগত্যা হেঁটেই যেতে হচ্ছে। সব গাড়িওয়ালার আজকেই ভ্যানিশ হওয়ার ছিল। রেগে দুমদাম করে পা ফেলছে রুহি। তন্মধ্যে তাকে উদ্দেশ্য করে কারো বিশ্রী কথা শুনতে পেয়ে পদযুগল থেমে গেল তার। আতঙ্কিত দৃষ্টিতে তাকালো রাস্তার দিকে। সেখানে দুটো ছেলে বাইকে চড়ে তার দিকেই তাকিয়ে আছে। কি বিশ্রীভাবে হাসছে, চেহারা দেখেই মনে হচ্ছে নেশাখোর। তটস্থ হলো রুহি। শাড়ির আঁচল এক হাতে শরীরে ভালোভাবে জড়িয়ে নিয়ে হাঁটার গতি বাড়ালো। ভর দুপুরে একই মহা সমস্যায় পড়ল সে। আশেপাশে সাহায্য চাইবার মতো কাউকে দেখাও যাচ্ছে না। ঢুক গেল রুহি। ছেলে দুটো ইতোমধ্যেই বাইক থেকে নেমে এসেছে। পাশাপাশি হাঁটছে রুহির। মুখে আগের মতোই হাসি নিয়ে বলল, যতই ওই নরম বদনে শাড়ি জড়াও না কেন, আমরা তোমার শরীরের ভাঁজ স্পষ্ট বুঝতে পারছি। অভিজ্ঞতা আছে কি না? বলেই আবারও খ্যাক খ্যাক করে হেসে উঠল লোক দুজন। রুহির আতঙ্কে কান্না পেল। সে খুবই নরম মনের মানুষ, এসব ঝামেলায় আগে কখনো পড়েনি। দ্রুত পা চালাতে লাগলো। এখান থেকে কোনো রকমে বেঁচে ফিরতে পারলেই হলো। ইতোমধ্যে লোক দুটোর মধ্যে দ্বিতীয়জন চেপে ধরল রুহির হাত। থেমে গেল তার পা। আতঙ্কিত দৃষ্টিতে তাকালো লোকটার দিকে। পরক্ষণে ঘৃণায় দৃষ্টি সরিয়ে নিল। বুক দুরু দুরু কাঁপছে, চোখ ভিজে গিয়েছে। সোনা, এই ঝোপের আড়ালে যাই চলো, বেশি সময় নেব না, সত্যি। শুধু আধা ঘন্টা, তুমিও খুশি আমরা খুশি। চোখ বন্ধ করে নিল রুহি। শক্তি সঞ্চয় করে ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল। ব্যাগ চেপে ধরে দৌড় দিল। সামনে পেছনে কে আছে দেখার সময় নেই। শুধু মনে এটাই বাজছে, পালা রুহি পালা। লোক দুটো বিশ্রী ভাষায় গালিগালাজ করতে করতে পিছু নিল রুহির। একবার হাতের কাছে পেলে মজা বুঝিয়ে ছাড়বে। প্রাণপণে ছুটছে রুহি। আশ্চর্য, একটা লোকও নেই আশেপাশে যার কাছে সাহায্য চাইবে। কষ্ট করে 5 মিনিট দৌড়তে পারলেই বাসার সামনে চলে যাবে। ততটুকু ধৈর্য দিও আল্লাহ। মনে মনে আল্লাহ আল্লাহ জপতে জপতে দৌড়াচ্ছে রুহি। শাড়ি পরে কি এত দৌড়ানো যায়? পায়ের সাথে লেগে যাচ্ছে বারবার। মোড় ঘুরতে নিলেই কারোর সাথে ধাক্কা খেল রুহি। চোখ খিচে বন্ধ করে নিল সে। ছিটকে পড়ে যেতে নিল, কিন্তু ততক্ষণে কেউ তার হাতের কবজি চেপে ধরেছে। ঝট করে চোখ মেলল রুহি। তার সামনে লম্বা চওড়া ফর্সা এক যুবক দাঁড়ানো। দেখে ভদ্র ঘরের মনে হলো। বাঁচার জন্য দ্রুত তার পেছনে গিয়ে দাঁড়ালো সে। লোক দুটো চলে এসেছে। হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে তারা। কোনো রকমে বলল, শালি, তোর কোন ভাতার তোকে বাঁচাবে? অনেক দৌড়ই করিয়েছিস মা। বলেই সামনে তাকালো। মুহূর্তেই মুখভঙ্গি পরিবর্তন হলো তাদের। ক্রোধ আর লালসার জায়গায় দেখা মিলল আতঙ্কের। চোখ দুটো ভয়ে গ্রাস করে ফেলল। এই ভদ্রমেয়ে মহিলা তোর শালি? কবে বিয়ে করলি রে? ছেলেটার পাশে আরো দুটো ছেলে এসে দাঁড়ালো। লোক দুটো ভয়ে ঢোক গেল। আটোসাটো হয়ে একজন অপরজনের সাথে লেগে রইল। মেরাব, ধর তো বেজন্মা দুটোকে, জন্মের চুলকানি মিটিয়ে দেই। মিরাব সানি এগোবে। এর পূর্বেই লোক দুটো কোনো রকমে পেছন ফিরে দৌড় দিল। আবরণ একরাশ বিরক্তি নিয়ে উচ্চ কণ্ঠে বলল, কিরে জানোয়ারের আওলাদ, আমার অনুমতি না নিয়ে দৌড়ে পালালি? ভুলে গিয়েছিস শাস্তির কথা? আচমকা লোক দুটো ব্রেক কষে আবরণের দিকে দৌড়ে চলে এলো। কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। একবার আবরণের অবাধ্য হয়ে পালিয়ে গিয়েছিল তারা। রাগ উঠে যায় আবরণের। সে দৌড়ে গিয়ে ধরে প্যান্ট খুলে গুনে গুনে 10টা বাড়ি দিয়েছিল পাছায়। সেই দৃশ্য মনে হলে এখনো পাছায় ব্যথা করে। আবরণ এক পা করে এগিয়ে এলো তাদের দিকে। দুজনের গালেই হাত রাখলো। ঢোক গেল তারা। আচমকা ঠাস করে চর বসিয়ে দিল লোক দুটোর গালে। তাল সামলাতে না পেরে দুজন দুজনের মাথার সাথে বাড়ি খেলো। ব্যথায় চোখ মুখ খিচে নিল। কেঁদে দিয়ে আবরণের পা জাপটে ধরল। আপনি আমাদের বাপ লাগেন, ছেড়ে দেন ভাই, আর এসব করবো না। আবরণ ঝাটকা মেরে সরিয়ে দিল তাদের। লাথি দেওয়ার মতো করে বলল, শালা, জবান কিন্তু ছিঁড়ে ফেলবো। তোদের মতো এক একটা জাউরা পয়দা করব আমি। যা, মান না খেতে চাইলে ভাগ, শোহরের বাচ্চা। লোক দুটো সময় অপচয় না করে পেছন ফিরে পুনরায় যান হাতে পালালো। এতক্ষণ যাবৎ সানি আর মিরাফ মিটিমিটি হাসছিল। আবরণের সাথে চোখাচোখি হতেই চুপ হয়ে গেল তারা। আবরণ রুহির দিকে তাকালো। ভ্রু কুঁচকে বলল, দেখে তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে। গার্ডিয়ান ছাড়া বের হয়েছেন কেন? জানেন না এখনকার পরিস্থিতি কেমন? আবার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছেন। স্টুপিড। রুহি হক চাকালো। ছেলেটার চেহারা যতটা ভদ্র, ভাষা ঠিক ততটাই জঘন্য। দেখে তো মনে হচ্ছে রুহির থেকে জুনিয়র। বাচ্চা ফেস। কিভাবে বকছে তাকে। তবে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত রুহির। ছেলেটা তার জীবন বাঁচিয়েছে। ধন্যবাদ ভাই।
আবরণ উত্তর দিল না, সানিকে উদ্দেশ্য করে বলল। এই ঝামেলাটাকে বাড়ি পৌঁছে দিয়ে আয়, এমনিতেও কোনো কাজের নোস তুই। সানি মুখ বাঁকালো। রুহি অকপটে বলে উঠল। আমি যেতে পারবো, ধন্যবাদ আপনাদের। ব্যঙ্গ করে উঠল আবরণ। যেতে পারবো? কতটুকু যেতে পারবেন দেখতেই পাচ্ছি। আবারও যে তারা আসবে না সেটার কি গ্যারান্টি? ঢং না দেখিয়ে যান ওর সঙ্গে। আমার ফ্রেন্ড এতটাও চরিত্রহীন নয়। তোর কথা শুনে মনে হচ্ছে আমি অল্প হলেও চরিত্রহীন। আবরণ চোখ ছোট করে বলল। বালের কথা রাখ তুই। তুই যাবি নাকি মেইন পয়েন্টে লাথি বসাবো শালা? কাচুমাচু করতে করতে রুহির সাথে পা বাড়ালো সানি। লজ্জাবোধ করলো সে। মেয়েটার সামনে কিভাবে অপমান করলো তাকে। বন্ধু না শত্রু, শালা হারামি। দরজা খুলেই রুহির কায়ক্লেশ দেহটা নজরে এলো সিওনার। দ্রুত এগিয়ে এসে শপিং ব্যাগগুলো নিজের হাতে নিয়ে নিল সে। রুহির বাহু আঁকড়ে ধরে তাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। সোফায় বসিয়ে দিয়ে ব্যাগগুলো টি টেবিলের উপর রেখে দ্রুত পদে কিচেনের দিকে গেল। এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে পুনরায় ছুটল রুহির দিকে। পানির গ্লাস এক প্রকার শ্রেয়নার হাত থেকে ছিনিয়ে নিল রুহি। পানিটুকু গলদকরণ করে পুনরায় গ্লাস বাড়িয়ে দিল। শ্রেয়না কিচেন থেকে জগ ভর্তি পানি নিয়ে এলো। রুহি জগ কেড়ে নিয়ে ঢকঢক করে গোগ্রাসে ঠান্ডা পানি গিলতে লাগলো। শ্রেয়নার কপালে ভাঁজ পড়ল। নিশ্চয়ই রুহির সাথে কিছু একটা হয়েছে। এরকম উদ্ভট আচরণ কখনোই করে না সে। জগ দিয়ে পানি খাওয়া তার পছন্দ নয়। তাদের খেতে দেখলেও বকাবকি করে। পানি খেয়েছে কম, ফেলেছেই বেশি। রুহি শ্রেয়নার দিকে তাকিয়ে ঝিমিয়ে আসা কণ্ঠে বলল। গরম লাগছে শ্রেয়না, বাতাস করবে একটু? বাসায় ফ্যান এসি থাকা সত্ত্বেও অসহ্য গরম অনুভব হচ্ছে রুহির। সোফায় গায়ে এলিয়ে দিয়েছে মেয়েটা। শ্রেয়না ঠোঁট কামড়ে এদিক সেদিক নজর বোলালো। ডাইনিংয়ের ওপর খাতা দেখতে পেয়ে লম্বা কদমে গিয়ে সেটা নিয়ে এলো। কিছুক্ষণ আগে শ্রেয়না নোট করার উদ্দেশ্যে খাতা এনে টেবিলের উপর রেখেছিল, কিন্তু খাতার বাতাসে ও কাজ হচ্ছে না যেন। দরদরিয়ে কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে। তখনকার ঘটনা মনে হতেই বুকের ভেতর ধক করে উঠছে রুহির। চোখের সামনে জানোয়ারগুলোর চেহারা না চাইতো ভাসছে বারবার। ছেলে তিনজন সময় মতো এসে যদি তাকে না বাঁচাতো। এরকম পরিস্থিতির সম্মুখীন ইতিপূর্বে কখনো হয়নি রুহি। মোটেই শান্তি পাচ্ছে না সে। এখনো কানে ওদের নোংরা কথাগুলো বাড়ি খাচ্ছে। হুট করে শ্রেয়নার কোমর দুহাতে শক্ত করে আঁকড়ে ধরল রুহি। মাথা ঠেকালো তার বুকে। বিড়বিড় করে আওড়ালো। আমাকে শান্তি দাও শ্রেয়না, একটু শান্তি এনে দাও। ভেতরে অশান্তির ঝড় বইছে, ভীষণ অস্থির লাগছে, ভীষণ। রুহির মাথায় হাত বুলিয়ে দিল শ্রেয়না। নরম কণ্ঠে শোধালো। নিজেকে একটু শান্ত করো ভাবি, অস্থিরতাকে ঠাঁই দিও না। আমায় বলো কি হয়েছে? মাথা উঠিয়ে ননদের দিকে তাকালো রুহি। চোখ তার পানিতে টইটুম্বুর। এক্ষুনি যেন কোটর ছেড়ে বের হয়ে আসবে। শ্রেয়না হাত রাখলো রুহির গালে। পুনরায় জানতে চাইল। তুমি সবটা না বলে বুঝবো কি করে? সমাধানই বা দিব কি করে বলো? বলো না ভাবি। শ্রেয়নার কণ্ঠস্বর রুহির কানে বরফের মতো শীতল শোনালো। নরম আর শান্ত, অস্থিরতা নেই। কি সুন্দরভাবে কথা বলে মেয়েটা। বরাবরের মতো এবারেও মেয়েটার কণ্ঠস্বরে ঘায়ল হলো রুহি। চোখ বন্ধ করে শ্বাস টানলো বার কয়েক। কম্পিত কণ্ঠে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বিস্তারিত ব্যক্ত করল শ্রেয়নার নিকট। সেই ছেলে তিনজনের কথা বলতেও ভুলল না, যারা তার জীবন বাঁচিয়েছে। শ্রেয়না চমকালো, অবাক দৃষ্টিতে তাকালো রুহির দিকে। ভাবির সাথে যাওয়া উচিত ছিল তার। একদিন ভার্সিটি না গেলে কী বা ক্ষতি হয়ে যেত। শুধু শুধুই একটা হয়রানি হতে হলো রুহিকে। তবুও আল্লাহ বাঁচিয়েছেন লাখ শুকরিয়া। রুহির চোখ মুছে দিয়ে দাঁড় করালো তাকে শ্রেয়না। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল। আল্লাহর শুক্রিয়া আদায় করো ভাবি, তিনি এত বড় অঘটনের হাত থেকে রক্ষা করেছে তোমায়। এখন চট জলদি গোসল সেরে তার দুয়ারে মাথা টাকাও তো। নিজেকে শান্ত করো, কিছু হয়নি। ভাইয়া আসার সময় হয়ে যাচ্ছে, স্বাভাবিক হও। এসব তার কানে গেলে অযথাই ঝামেলা করবে। আমি সময় বুঝে তাকে বলবো। ঘরে যাও দ্রুত। রুহি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। হাত দুটো মুষ্টিবদ্ধ করে জোরে একবার শ্বাস টানলো। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়লো রুহি। চোখ মেলে তাকালো শ্রেয়নার দিকে। কি শান্ত আর মায়ায় ঠাসা তার আখিদয়, যেখানে কোনো চঞ্চলতা বা আড়ষ্টতার ছাপ নেই। রুহি শ্রেয়নার এক হাত চেপে ধরলো, হেসে বলল। তোমার ভাইয়ের গানে এসব গেলে অফিস থেকে ফিরে এসে তোমার আবার দুজনেরই পিঠের ছাল গুটিয়ে নেবে। সত্যি একা বের হওয়া উচিত হয়নি, আর কখনো এরকম করবো না। ঢের শিক্ষা হয়েছে মা। কিছুক্ষণ থেমে রুহি আবারও বলল।
তবে যাই বলো, ছেলেটার বাচ্চা ফেস দেখতে এত কিউট, মনে চাচ্ছিল আদুরে গাল দুটো টেনে নেই, কিন্তু মুখের ভাষার স্ত্রী দেখে অদম্য ইচ্ছাটাকে গিলে ফেলেছি। তার কথা শুনে মরা মানুষও আবার মরে যাবে, শ্রেয় না? রুহির বলার ভঙ্গিমা দেখে হাসি পেল শ্রেয়নার। ঠোঁট চেপে হাসল সে। রুহির হাত ধরে টানতে টানতে তার রুমে দিয়ে আসলো। না হলে এই মেয়ের ভাঙা রেকর্ড বন্ধ হবার নয়। সোফায় আরাম করে বসলো শ্রেয়না। দীর্ঘশ্বাস ফেলল। ঘড়িতে সময় দেখে নিল একবার, আর 1 ঘন্টার মতো সময় আছে। ভাইয়া এসে যদি রুহিকে অস্বাভাবিক দেখে নিশ্চয়ই সন্দেহ করবে, এটা সেটা বলে মাথা খেয়ে নেবে। এর চেয়ে সে রুহিকে শান্ত করে ঘরে রেখে এসেছে, ধ্যান অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। অল্পতেই মাথা থেকে বের হয়ে যাবে এসব। রুহির আচরণ সম্পর্কে ভালোই ধারণা আছে শ্রেয়নার। এত কিছুর মধ্যে তার মাথা থেকে বের হয়ে গেছে পার্সেলের ব্যাপারটা। সোফায় দুপা তুলে টিভি অন করলো সে। কিছুক্ষণ টিভি দেখবে আর পড়তে বসবে না। বিকেলে শ্রেয়াকে স্কুল থেকে নিয়ে আসার পর তার সাথে রাতে পড়তে বসবে, এই ভেবে আরামসে টিভি দেখতে লাগলো শ্রেয়না। দিন দুনিয়ার খেয়াল নেই, পাশাপাশি হাঁটছে মিরাফ ও আবরণ। সময় এখন সন্ধ্যা 7টা। রাস্তাঘাট ফাঁকা, তেমন লোকজন নেই। শহর থেকে খানিক দূরে একটা নির্জন রাস্তা ধরে দুজনেই উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। আবরণের হাঁটার ধরন এলোমেলো, বারবার মিরাবের সাথে বাড়ি খাচ্ছে সে। মিরাব ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। আবরণ আবারও একই কাজ করে যাচ্ছে। মিরাবও কম যায় না, বারবার ধাক্কা দিচ্ছে তাকে। দোস্ত, কোনো বাসা কি পাবো না? মিরাবের কণ্ঠে অসহায়ত্বের ছাপ। আবরণ কাঁধে হাত রাখলো তার। দুজনের উচ্চতার সমান সমান। আবরণ মিরাবকে যতটুকু পারে স্নেহ করে। সে নিজেই এক উশৃঙ্খল ছেলে। মিরাব তাকে সামলাতে হিমশিম খায়, তবু আবরণ সব সময় তৎপর মিরাবকে সাহায্য করতে। এত চিন্তা করিস কেন? তোকে আমার বাড়িতে নেব না, একটা ফ্ল্যাট কিনে নেই, চল দুজনে সেখানেই থাকবো। দাঁড়িয়ে গেল মিরাব, চোখ ছোট করে বলল। আমাকে তোর কোন অ্যাঙ্গেলে বড়লোক মনে হয়? আবরণ পিছু না ফিরেই সামনে হেলে দুলে হাঁটতে লাগলো। মিরাব দৌড়ে পিছু নিল তার, পাশাপাশি আবারও হাঁটতে লাগলো দুজন। আমি এখন টাকা দিয়ে দেবো, পরে যখন জব করবি ফেরত দিবি আমায়। মিরাব মুখ বাঁকালো, উদাস ভঙ্গিমায় বলে উঠল। আমাদের ফ্রেন্ডশিপের পর কত টাকা খেয়েছি তোর হিসাব আছে? ওগুলো ফেরত দিতে গেলে সারা জীবন চাকরি করতে হবে আমার। ধুম করে কিল বসালো মিরাবের পিঠে। ঘুরে এসে বাইকে উঠে বসলো সে। অপেক্ষা করতে লাগলো মিরাবের। মিরাব সময় নিল না, ছুটে এসে বসে পড়ল আবরণের পেছনে। বাহুতে মৃদু ঘুষি দিয়ে বলল, চল শালা। আবরণ বাইক স্টার্ট দিয়ে হেসে বলল, আমার কোনো বোন নেই, তবে শখ ছিল একটা বোনের। সবার সব ইচ্ছে কখনো পূরণ হয় না, তাই আমারটাও হয়নি। মিরাব শয়তানি হাসি দিয়ে বলল, আঙ্কেলকে বিয়ে করিয়ে দিই চল, এরপর ডজন খানেক বোনের ভাই হতে পারবি। আবরণ তাচ্ছিলের হাসি দিল, যেটা অন্ধকারে মিরাবের দৃষ্টি সীমার অগোচরেই রয়ে গেল। নীরজ জাহিদের মতো চরিত্রহীন লোক কিনা বিয়ে ব্যতীত এখনো টিকে আছে। দেখে গিয়ে কোন গলিতে কত বাচ্চা পয়দা করে রেখেছে। মিরাব জিভ কাটল, মৃদু ধাক্কা দিল আবরণের বাহুতে, দাঁতে দাঁত চেপে বলল, এত ঘৃণা করিস কেন? না জানার ভাবছো দাও। চোখ মুখ কুঁচকে নিল মিরাব, ঠোঁট ফুলিয়ে বলল, আমার সামনে অন্তত এসব ওয়ার্ড ইউজ করিস না। আচ্ছা, ভ্রু কুঁচকে এলো আবরণের, কিরমিরি করে বলল, শোনা আমার, তুমি কি আমার গার্লফ্রেন্ড লাগো? তোমার সামনে ভদ্রতা বজায় রেখে চলতে হবে। তোর গার্লফ্রেন্ড থাকলেও মুখের ভাষার জন্য বেশি দিন টিকতো না, ব্রেকআপ হয়ে যেত। এবার একটু লাগাম টান ব্রো। পাত্তা দিল না আবরণ। ফুল স্পিডে বাইক চালাচ্ছে সে। লং ড্রাইভে কতদূর এসেছিল কে জানে। ভারী বাতাস এসে শরীরে বাড়ি খাচ্ছে, মন্দ লাগছে না দুজনের। হঠাৎ মিরাব বলে উঠল, একটা প্রেম কর আবরণ, দেখি কতদিন টিকিয়ে রাখতে পারিস। আর একবার এসব বালের কথা উচ্চারণ করবি, পাছায় লাথি দিয়ে বাইক থেকে ফেলে দেবো সারা। মিরাব তার দুহাত এগিয়ে নিয়ে আবরণের গাল দুটো টেনে দিল। দ্রুত ব্রেক কষল আবরণ, ঝাড়ি মেরে মিরাবের হাত সরিয়ে দিয়ে দাঁত চেপে বলল, বাল আমার, গাল ধরিস কেন? জানিস না এটা আমার পছন্দ না? মিরাব হাসতে হাসতে বলল, চড়ছিস কেন? তোর গাল দুটো আমার সারাদিনই টানতে ইচ্ছে করে। কি কিউট দোস্ত তুই, মেয়ে হলে তোকেই বিয়ে করতাম। বলেই আবরণের কোমর জাপড়ে ধরল মিরাব। চেঁচিয়ে উঠল আবরণ, যেন কেউ বিচুটি পাতা ঘষে দিয়েছে তার শরীরে। শরীর ঝাঁকি দিয়ে বলল, হাত ছড়া হারামজাদা, তোর জায়গা মতো টেনে দেবো, তাহলেই অন্যের গাল টানার স্বাদ মিটবে। দ্রুত হাত সরিয়ে নিল মিরাব। গাল ফুলিয়ে বলল, সামান্য গালি তো ধরেছি, আর তুই আমার ফিউচার ধরে টান দিচ্ছিস। ইটস নট ফেয়ার আবরণ জাহিদ।
ভাইয়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছোট্ট শ্রেয়া। হাত দুটোর সামনে ভাঁজ করে রাখা, মাথা থুতনির সঙ্গে লেগে যাচ্ছে তার। ভয় ঢোক গিলছে অনবরত। মনে প্রাণে যাচ্ছে শ্রেয়না বা রুহি দুজনের একজন তাকে বাঁচিয়ে নেই বড় ভাইয়ের হাত থেকে। মনের থেকে কিছুটা দূরত্বে কঠোর দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে সেজান। হাতে তার একটা লাল টকটকে গোলাপ ফুল, সাথে একটা তথাকথিত লাভ লেটার। বোঝাই যাচ্ছে সেজান বহু কষ্টে তার রাগ দমন করছে। স্কুলে এসব করতে যাও? পাজি মেয়ে, এই বয়সে এত পেকে গিয়েছো, থাপড়িয়ে চাপা লাল করে দেবো তোমার। কেঁপে উঠল শ্রেয়ার ছোট্ট দেহ। দৃষ্টি নিচু রেখেই অদূরে দাঁড়িয়ে থাকা বোন আর ভাবির দিকে তাকালো শ্রেয়া। ঠোঁট ভেঙে আসতে চাইলেও কান্না গিলে নিচ্ছে সে। মনে মনে ভীষণ জেদ চাপলো তার মনে। ভাইয়া ভাবি এমনকি আপুর সাথেও কথা বলবে না সে। কেউ একবার তার থেকে আসল ঘটনা জানতেও চাইল না। মাথা নিচু করে রইল শ্রেয়া। কোমর অবধি লম্বা চুলগুলো দুপাশে ঝুটি করা, কিছু চুল ছোট ছোট করে কপাল অবধি কেটে দিয়েছে শ্রেয়না। দেখতে ভারী মিষ্টি লাগে ছোট্ট শ্রেয়াকে। কথা বলছো না কেন এখন? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, প্রতিদিন তোমার ব্যাগ চেক করব আমি। এসব বাজে জিনিস আরেকদিন পেলে মেরে হাত পা ভেঙে বসিয়ে রাখবো ঘরে, বুঝতে পেরেছো তুমি? টলমলো চোখে ভাইয়ের দিকে তাকালো শ্রেয়া। কান্নাগুলো গিলে কোনো রকমে বলে উঠল, এখন কেন বলবো? হ্যাঁ, এখন কেন বলবো? আমার কথা তোমরা আগে শুনেছো? কথা বলবো না আমি তোমাদের সাথে। দৌড়ে নিজের রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল শ্রেয়া। দৌড়ে তার টেরি ভর্তি বিছানায় লাফ দিয়ে শুয়ে পড়ল। মিনি সাইজের একটা টেরি বুকে জড়িয়ে দম মেরে শুয়ে রইল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, অথচ মুখে কোনো শব্দ নেই। কয়েকবার টোকা মারল শ্রেয়ার রুমের দরজায়, নড়ল না শ্রেয়া। সে জানে এখন কে আসতে পারে, আজ কিছুতেই গলবে না সে। প্রচুর রাগ করেছে। খট করে শব্দে দরজা খুলে যেতেই আরও সিটিয়েই গেল শ্রেয়া। খিচিয়ে লেপটে রইল বিছানার সাথে, কিছুতেই কথা বলবে না, কিছুতেই না। শ্রেয়াপু, ভাইয়া কথা বলছেন আমার সাথে। সেজানের আদুরে বলিতে মন গলল না শ্রেয়ার। সেভাবেই শুয়ে রইল যেন সে কিছুই শোনেনি। সেজান মুচকি হেসে শ্রেয়ার ছোট দেহ দুহাতেই কোলে তুলে নিল। পা ছোড়াছড়ি করতে লাগলো শ্রেয়া। চিৎকার দিয়ে বলল, ছাড়ো, ধরবে না আমায় তুমি। তোমরা সবাই বাদে, কেউ ভালো না। সেজান চোখ কুঁচকে নিল, হাসতে হাসতে বলল, আস্তে কথা বলো, কান ফেটে যাবে আমার। রাগী শ্রেয়ার রাগ আরও যেন দ্বিগুণ হলো। সেজানের দুগালে জোরে টান দিল, চিল্লিয়ে বলল, তুমি সত্যি খুব বাজে, খুব। তুমি জানো এই চিঠি আমার না, আমার বান্ধবী নীতি তার ব্যাগে রাখতে গিয়ে আমার ব্যাগে রেখে দিয়েছে। তুমি নামতেও বললে না, বকাবকি করলে আমায়। আর কথা বলবো না। শ্রেয়ার বড় বড় চোখ দুটোতে মুহূর্তেই অশ্রুরা ভরে গেল। ঠোঁট উল্টিয়ে ফুপিয়ে উঠল সে। সেজান বোনের গালে টপাটপ চুমু খেল, কাঁধে মাথা রেখে দুলতে লাগলো। শ্রেয়া ভাইয়ের কাঁধে মাথা রেখে চুপচাপ শুয়ে আছে, চোখে এখনো পানির ফোয়ারা। সেজান দুলতে থাকা অবস্থায় বলে উঠল, আমার সোনা বাচ্চা ভাইয়ার এতগুলো সরি, ওদের সাথে মিশবে না কেমন? ভালো নয় ওরা, দেখো না বাজে কাজ করে। ছোট্ট করে উত্তর দিল শ্রেয়া। সেজান হেসে দিল, বুঝতে পারল বোনের রাগ সহজেই ভাঙবে না। অগত্যা তাকে কোলে নিয়েই রুম থেকে বের হয়ে এলো। বাইকের চাবি পকেটেই ছিল। শ্রেয়াকে নিয়ে বের হবার আগে বাড়ির দুই নারীর দিকে তাকিয়ে সতর্কতার কণ্ঠে বলল, আমি ফেরার আগে দরজা খুলবে না, কেউ মরে গেলেও যেন এই দরজা না খুলে। দিনকাল ভালো না, সো বি অ্যালার্ট। চুপচাপ মাথা নেড়ালো শ্রেয়না আর রুহি। সেজান বের হয়ে যেতেই হাঁপ ছেড়ে বাঁচত তারা। সেজান নিজেকে যতটা গম্ভীর দেখাতে চায় ততটা গম্ভীর নয় সে। খুবই মিশুক প্রকৃতির ছেলে, তবে বোন স্ত্রী এদের প্রতি ভীষণ পজিটিভ। তোমার ঘরে একটা পার্সেল দেখলাম, কিছু অর্ডার করেছো শ্রেয়না? চমকালো শ্রেয়না। আতঙ্কিত দৃষ্টিতে তাকালো ভাবির দিকে। রুহির চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। ঢোক গেল সে। রুহি কি সব দেখে ফেললো? তা কি করে সম্ভব? সে তো সব লুকিয়ে রেখেছে। তবে মাঠ পেরিয়ে নরম সবুজ ঘাসে পা রাখলো শ্রেয়না। মাথা তুলে অদূরে তাকাতেই পাজোড়া আপনা আপনি থেমে গেল। সেখানেই শক্ত পায়ে দাঁড়িয়ে রইল সে। হতভম্ব নেত্রে তাকিয়ে আছে অদূরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে। আবরণ ছেলেটাকে তার দু বন্ধু জাপটে ধরে আছে। ধরে রাখা মুশকিল। ষাঁড়ের মতো আবরণকে লাফাতে দেখে কপালে ভাঁজ পড়ল শ্রেয়নার। এই ছেলের আবার হলো কি? আবরণের থেকে দৃষ্টি সরিয়ে আবারও সামনে তাকালো শ্রেয়না। বেশ কিছুটা দূরেই সায়ান দাঁড়ানো।
তার পেছনে পিঠের শার্ট চেপে ধরে প্রীতি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরপর শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে তার। দূর থেকে শ্রেয়না বুঝতে পারল মেয়েটা কাছে। আবরণকে দেখে মনে হচ্ছে এক্ষুনি প্রীতিদের দিকে ছুটে যাবে। আটকে রাখতে হিমশিম খাচ্ছে দুই বন্ধু। আবরণ নিজেকে ছাড়িয়ে নেওয়ার অনেক চেষ্টা করছে, হয়তো কিছুক্ষণ পর নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হবে সে। শ্রেয়না আতঙ্কে ঢুকিল। ছেলেটার অবস্থা দেখে মনে হচ্ছে সায়ান বা প্রীতি কাউকে ধরতে পারলে জান নিয়ে নেবে। দ্রুত পা চালালো শ্রেয়না, উদ্দেশ্য যদি ছেলেটার থেকে ওদের বাঁচাতে পারে। এই ছাড়া ভাই, ওর কলিজা টেনে ছিঁড়ে নেব। হারামজাদির স্পর্ধা কি করে হয় আবরণ জাহিদের গালে হাত দেওয়ার? রাগে কিরমির করছে আবরণ, নিজেকে প্রায় মুক্ত করে নিয়েছে। মীরাব আর শানিকেও গালি দিতে ভুলল না। তাকে ধরে রাখার ইচ্ছে মতো গালিগালাজ করছে আবরণ। মীরাব রাগান্বিত কণ্ঠে ধমকে উঠল, এই মেয়ে, যাও এখান থেকে, দাঁড়িয়ে থেকে মার খাওয়ার প্রহর গুনছো, স্টপিড। সায়ান প্রীতিকে নিয়ে খানিক দূর হেঁটে গেল। আবরণ হুড় করে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে এগোতে লাগলো তাদের দিকে। সায়ান প্রীতিকে পালা পরে নিজে অন্যদিকে ছুটে গেল। আবরণকে নিজের দিকে তেড়ে আসতে দেখে চিৎকার জুড়ে দিল প্রীতি। সায়ান দৌড়াতে দৌড়াতে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে, দাঁত খিচে গালি ছুড়ল, মার খাওয়ার জন্য অমন হাঁ করে দাঁড়িয়ে আছিস ছাগল? এক আছাড়েই মেরে ফেলবে তোর মতো চুনোপটিকে। সামনের দিকে তাকিয়ে কপাল চাপড়ালো সায়ান, কাঁদো কাঁদো গলায় বলল, কোন জেনারেশনে জন্ম নিলাম ভাই? সিনিয়র হয়েও দৌড়াতে হচ্ছে জুনিয়রের মার খাওয়ার ভয়ে। স্যাহ। দৌড়ানো অবস্থায় পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে ঘাড় ঘোরালো সায়ান। প্রীতিকে দেখে এক প্রকার লাফিয়ে উঠল সে। দৌড়ের গতি বাড়িয়ে কিরমির করে বলল, কুত্তর বাচ্চা, তুই আমার পেছনে কেন? মরলে একা মর, অন্য রাস্তা ধর, সর। প্রীতি হাঁপাতে হাঁপাতে বলল, শালা পোল্টিবাজ, আকামের সময় সঙ্গ দিয়েছিস, এবার শাস্তিও ভোগ করে নে। ও মারতে এলে বাঁচাবি তুই। সায়ানের কান্না পেল, সারা মাঠ জুড়ে চরকির মতো ঘুরছে সে। তার পেছনে প্রীতি, সে ভালো দৌড়াতে পারে বিধায় এখনো আবরণের হাতে পড়েনি। সামান্য গাল ধরায় এত রেগে যাওয়ার কি আছে ভেবে পেল না প্রীতি। শরীর কি ডায়মন্ড? প্রীতির খানিক পেছনে আবরণ বারবার হুমকি ধমকি দিয়ে থামতে বলছে প্রীতিকে। তার কি মাথা খারাপ? থেমে গিয়ে মার খাবে? আবরণকে দেখে মনে হচ্ছে ধরতে পারলে মাথা ফাটিয়ে ছাড়বে। আবরণকে এগিয়ে আসতে দেখে প্রীতি ও মাগো বলে আরো পায়ের গতি বাড়ালো। আবরণের হাতে পড়া যাবে না, মেরে ফেলবে এই ছেলে। একটা থাপ্পড়ে এখনো গাল জ্বলছে তার, আর মার খেতে চায় না। আবরণের পিছু পিছু সানি ও মীরাবত ছুটছে। বহুবার তাকে দাঁড়াতে বলছে, আবরণ না থেমে নিজের মতো দৌড়েই চলেছে। ধরতে পারলে হয়তো যান কবজ করে নেবে, আর দৌড়াতে ইচ্ছে করছে না তাদের। আবরণ না থামায় তাদেরও দৌড়াতে হচ্ছে। ডিপার্টমেন্টের হেড দেখে নিলেও উল্টো ঝুলিয়ে পেটাবে। মীরাব এক পলক পেছনে তাকাতে শ্রেয়নাকে দেখতে পেল। প্রাণপণে ছুটে সে তাদেরকেই ধরতে যাচ্ছে। ঘাড় সোজা করে নিল মীরাব, বিড়বিড়িয়ে বলল, এই মহেশী নারী আবার কখন উদয় হলো? ছুটছে কেন? অলিম্পিকে যাবার শখ ধরেছে নাকি? সারা মাঠ জুড়ে নাগর দোলার মতো ঘুরছে সবাই, একজনের পিছনে আরেকজন। শ্রেয়নাদের ক্লাস টিচার অ্যাবসেন্স বিধায় ফাঁকা ঘন্টা। প্রীতিদের ডাকতে এসেছিল সে। এ কোন মহাফ্যাসাদে ফেসে গেল। দাঁড়িয়ে গেল শ্রেয়না, হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো। কোনো এর কাপড় দিয়ে কপালের ঘাম মুছে নিল। সবার অবস্থান পরখ করে নিল সে। কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রীতি আর সায়ান ধরা পড়ে যাবে। শ্রেয়নাকে অদূরে দাঁড়িয়ে থাকতে দেখে সায়ান দ্রুত এগিয়ে আসে তার দিকে। শ্রেয়না বুঝতে পেরে উল্টো ঘুরে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে পূর্বের জায়গায় ফিরে এলো সে। শ্রেয়না থামতেই প্রীতি আর সায়ান তার পেছনে এসে লুকালো। জোরে শ্বাস নিচ্ছে তারা। এই অবস্থায় যদি আবরণ তাদের মারে, নির্ঘাত দম বন্ধ হয়ে মারা পড়বে। আবরণের পেছনে মীরাব ও শানি এসে দাঁড়ালো। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আবরণ ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। সামনে অচেনা এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে আগাগোড়া পরখ করে নিল তার। ভ্রুকুচকে মীরাবের উদ্দেশ্যে বলল, এই নতুন বালা আবার কোথেকে হাজির হলো? শ্রেয়নার কপালে ভাঁজ পড়ল। কপাল ঘেমে একাকার, নাকের ডগায় বৃন্দু ঘামের অস্তিত্ব দেখা যাচ্ছে। গালের দুপাশে অবিন্যস্ত কিছু চুল পড়ে আছে। সরু দৃষ্টিতে তাকালো শ্রেয়না। সিনিয়রদের সাথে এটা কি ধরনের ব্যবহার? সারা মাঠে দৌড় কেন করালে? গম্ভীর শোনালো শ্রেয়নার স্বর। বুকে হাত ভাঁজ করে তাকিয়ে আছে আবরণের দিকে। দাবিয়ে রাখা রাগটা যেন হঠাৎই মাথা চাড়া দিয়ে উঠল আবরণের। কিছুটা তেড়ে গেল শ্রেয়নার দিকে, খিটখিটে গলায় বলল, আমি দৌড় করিয়েছি?
করারে করিয়েছি, তোকে কৈফিয়ত দিতে হবে। সামনে থেকে সর, যা। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো শ্রেয়নার। গোপনীয় চিমটি কাটল সায়ানের হাতে। তারা দুজনেই শ্রেয়নার ইঙ্গিত উপলব্ধি করতে পারল। সতর্কতার সহিত সেখান থেকে কেটে পড়তে চাইল। তুফানের গতিতে কেউ ছুটে এসে ধুম শব্দ করে প্রীতির পিঠে কেল বসিয়ে দিল। ব্যথায় কুকিয়ে উঠল প্রীতি, পিঠ বাঁকিয়ে নিল। সামনে আবারও দাঁড়িয়ে আছে, রাগে হিসিস করছে সে। ক্ষুদ্র কণ্ঠে বলে ওঠে, আরো টানবি আমার গাল? বল, টানবি? দুপাশে মাথা নাড়ল প্রীতি। ডুকরে উঠে মুখ গুজল সায়ানের বুকে। ফুপিয়ে উঠল সে। মিরাফ আর সানির মতো শ্রেয়নাও হতভম্ব নেত্রে তাকিয়ে আছে। ছেলেরা তো এখানেই দাঁড়িয়েছিল, ওই জায়গায় গেল কখন? যা দৌড়া, না হলে আরো একটা বসাবো। সামনে থেকে সর। সায়ান প্রীতির হাত চেপে ধরে দৌড়াতে লাগলো, দাঁত কেলিয়ে বলল। কেমন ফিল করছিস দোস্ত? প্রীতি ফোপাতে ফোপাতে বলল, কাল যার উপর ক্রাশ খেলাম আজ তার দৌড়ানি খাচ্ছি। নাক টেনে পুনরায় বলে উঠল। মারও খেলাম। মায়া হলো সায়ানের। হাত ছেড়ে দিয়ে প্রীতির পিঠে হাত বোলাতে লাগলো। চাপা স্বরে বলল, কষ্ট হচ্ছে? হুম। ধরাম করে আরও একটা কিল বসিয়ে দিল প্রীতির পিঠে। আবারও দাঁত কেলালো সে। দৌড়ে চলে যেতে যেতে বলল, দোষ না করেও শাস্তি পেয়েছে, এটাই তার গিফট। খুশি থাক শালি। প্রীতি সেখানে বসে পড়ল, চিৎকার করে বলল, সৌরর বাচ্চা নিকাম হারাম, জান নিয়ে নেব তোর। বলে পিঠে হাত দিয়ে আবারও ফুপিয়ে উঠল। কোন দুঃখে সায়ানের সাথে বাজে ধরে গাল টানতে গেল ছেলেটার। লোকটার হাত না তো হাতুড়ি যেন। গাল তো নরমই, তবে হাত কেন মরা গরুর হাড্ডির মতো শক্ত। কোথাও নিয়ম করে 3 বেলা হাতুড়ি পেটায় নাকি? সিনিয়র গায়ে হাত তুলে অন্যায় করেছো। ও একটা মেয়ে, সেই খেয়ালটুকু নেই মাথায়? গায়ে কেন হাত দিলে?